সুপ্রিয় দর্শক, চ্যানেল 9-এর আজ রাতের বিশেষ আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে রবি থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায় আমরা সম্প্রচার করে থাকি সরাসরি। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন ইতিমধ্যে দুজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং টেলিভিশন টকশোর পরিচিত মুখ। প্রথমে তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদুকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আরেকজন পরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আছেন আমাদের সাথে। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে কথাটি প্রথমে বলেছি যে এই অনুষ্ঠানটি আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবারে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। যেই ইস্যুগুলো গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত, যেগুলো নিয়ে মানুষ কথা বলছে, ভাবছে, বিতর্ক করছে, সেগুলোর সম্পর্কে আপনার মতামতগুলো আমরা তুলে ধরতে চাই, জানতে চাই। আজকে বিশেষ করে আমি উল্লেখ করতে চাই, প্রথমে শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে আসি। আপনি সিজন পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সব তথ্যপত্র জানা আছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন অতিবাহিত করেছে। সে উপলক্ষে প্রধান উপদেষ্টা ভাষণের তথ্যপত্র যেমন উল্লেখ করেছেন, তার পাশাপাশি আরও কিছু বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়েও আমরা কথা বলেছি, যেগুলো নিয়ে মানুষ কথা বলছে। দ্রব্যমূল্যের দাম, জনগণের ভোগান্তির ইস্যু, সেগুলো নিয়ে। পাশাপাশি আজকেই কিছু আন্দোলনের কথা শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা আমরা এই শুরুর আগে কথা বলেছি, সেগুলোরও ঘটনা আছে। সামরিক আপনার কিছু মূল্যায়ন তথ্যপত্র দিয়ে শুরু করে আজকে অনুষ্ঠান। জি, আপনাকে ধন্যবাদ। চ্যানেল 9কে শুভেচ্ছা এবং আমার সহযোগী আলোচক, একসময় ছাত্র রাজনীতিক, এখন বাংলাদেশের অত্যন্ত পুরাতন একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক প্রিন্সকে শুভেচ্ছা। আমি ছোট্ট একটা, গতকাল সম্ভবত এটা বেরিয়েছিল, এটা পড়ার পরে আমি সারা রাত মানে স্বাভাবিকভাবে ঘুমাতে পারি নাই। সেটা ছোট্ট একটা নিউজ। সন্তান তার বাবাকে বলছে, বাবা আর মাইরো না। পরে দেখেছি তার দুটি সন্তানকে ওই বাবা জবাই করেছে। পুরো নিউজে বাবা আর মাইরো না, মানে সে আর সহ্য করতে পারছে না। বাবাটা ঋণদায়গ্রস্ত, হতাশার থেকে সে এই তার শিশু সন্তানের উপর আক্রমণ করেছে এবং হত্যা করেছে। আমি কেন এই প্রসঙ্গটা উত্থাপন করছি? যদি কোনো সমাজ হতাশায় গ্রাস করে ফেলে, নৈরাশ্য সৃষ্টি হতে আপনার সামান্যতম সময় নেবে না। নিজের সন্তান, সে তাকে সে হত্যার মধ্যে তো সে মনে করছে নিষ্কৃতি পাবে, সে নিজেও আত্মহত্যা করেছে। মানে এই যে ভয়াবহ একটা সময় আমরা অতিক্রম করছি, সেই সময়ের মধ্যে আমরা যে অস্থিরতা দেখছি চারিদিকে, যেমন আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আজকে আমরা একটা পরিণত বয়সে এসেছে। ছাত্ররা এই দেশের সবথেকে গৌরব উজ্জ্বল ভূমিকা বা সবথেকে প্রশংসিত যে বিষয়গুলো, তারা জীবন দিয়ে সেটা তারা অর্জন করেছে। যেমন ভাষা, 52 ভাষা আন্দোলন, 62 ছাত্র রাজনীতি আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযোদ্ধা। আমি পাকিস্তানের প্রেক্ষাপটে এই জিনিসগুলো বলা। আর বাংলাদেশ উত্তর আজ 52 বছরের সর্বশ্রেষ্ঠ যদি ধরি আমি, 24-এর যে গণ অভ্যুত্থান, তার আগে 90-এর গণ অভ্যুত্থান, ছাত্রদের কিন্তু গণতন্ত্রের সপক্ষে, স্বৈরতন্ত্রের বিপক্ষে তাদের যে অবস্থান, গৌরব উজ্জ্বল ইতিহাস, ভূমিকা, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সেই ছাত্ররা যদি একেবারেই নিজস্ব একটা ভাবনা থেকে রাস্তা বন্ধ করে দেয়, যেখানে রুগীর ব্যাপার আছে, একজন ইন্টারভিউ দিতে যাবে, সে আটকে গেলে তার চাকরিটা হবে না, লক্ষ লক্ষ বেকার, এই ধরনের বিষয়গুলো তারা মনে করতে পারে তাদের দাবি, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের দাবি আদায় না হওয়া পর্যন্ত এইগুলো। আমি তো তাদেরই অংশ, অবশ্যই তাদের দাবির প্রতি আমার সমর্থন থাকবে, কিন্তু জিম্মি করার বিষয়টি কিন্তু আন্দোলন হতে পারে, এটা নিয়ে অনেক বিতর্ক হয়ে যাবে, কেউ সপক্ষে থাকা খুব কঠিন হয়। কিন্তু আপনারা নিজেরা ছাত্র রাজনীতির নেতৃত্বে ছিলেন এবং আপনি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশন নেতৃত্বে আমি দেখলাম। এই যে যারা দাবিটি করছে, বেসিস থাকতে হবে তো একটি, যে তাহলে তো বাংলাদেশের অন্য সব বিশ্ববিদ্যালয় কলেজে একই দাবিতে ঠিক কাজ করতে। আমি আপনার সঙ্গে একটু দ্বিমত করব না, এই ধরনের প্রশ্নের মুখোমুখি আমি ইতিমধ্যেই হয়েছে। আচ্ছা, এটা তাদের ভাবতে হবে। তারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় আসবে,
তারা আজকে ছাত্র, কিন্তু আগামী দিনে তারা অত্যন্ত মেধাবী। এইসব ছেলেরা অনেক দায়িত্ব নিতে হবে। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে 7টি কলেজের এই আলাদা ইউনিভার্সিটি বানাতে হবে, এই যে তিতুমির, আমি তাদের প্রতি একেবারে বিন্দুমাত্র অসহানুভূতি দেখাচ্ছি না, সহানুভূতিশীল আমি, যেহেতু তারা ছাত্র হলেই না, যদি ভালো কাজ করে মনে করি আমার তারা অংশ, খারাপ করলে আমার দায় নিতে তখন আমার দ্বিধা নেই, কিন্তু আমার একটু লজ্জা লাগে। সেই জন্য আমি বলবো যে এই অস্থিরতাটাকে তাদের একটু ভাবতে হবে। কারণ যে সরকারটা আছে, ওই সরকারটা ছাত্রদেরই এবং জনতার মানে আন্দোলনে দেশবাসীর একেবারে সমগ্র রাজনৈতিক শক্তি তাদের এটা, সেখানে ছাত্ররা সবথেকে বড় ভূমিকা পালন করেছে। এখন সেই সরকার থাকা অবস্থায় মানে এই জিনিসটা যদি এরকম অস্থিরতা সৃষ্টি করে, আমার মনে হয় অস্থিরতার জায়গাটিতেই আমাদের খেয়াল করতে হবে। যদি শুরু করলেন, থ্যাংক ইউ, আরও কথা বলবো। প্রিন্স ভাই, একই প্রসঙ্গে যে প্রথম 3 মাসের চিত্রটা একরকম ছিল, এখন 3 মাস বা 100 দিন অতিবাহিত হওয়ার পরে কিছুটা অস্থিরতা, মানুষ কথা বলতে শুরু করেছে, ভোকাল, এবং সব বিষয়েই দাবি দেওয়া আদায়ের চেষ্টা, এটিকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের যদু ভাই প্রিয় মানুষ এবং আমার সিনিয়র পলিটিশিয়ান, তাকে তো শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন তারা ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি সরাসরি আলোচনা করি, একটু প্রথমে আসি 3 মাসের কথা, একটু 1-2 মিনিটের 1 মিনিটে যে আলোচনাটা এখানে হলো, আসলে যদু ভাই যখন কথা বলছিল তখন ছাত্র আন্দোলনের আমাদের সময়ের একটু স্মৃতি চিন্তা করছিলাম। দেখেন, আমরা কিন্তু সাধারণভাবে বলতাম যে এটা একটা ছাত্র আন্দোলন এবং যারা ছাত্ররা তারা শুধু নিজের স্বার্থে ভাবে না, একটা সমষ্টিক স্বার্থ ভাবে। এটা একটা প্রধান ছিল হচ্ছে, যারা হয়তো বুঝলাম যে আমরা রাজনৈতিক সংগঠন করতাম, কিন্তু ছাত্র অঙ্গনে অন্য যারা আছেন তারা তো এর থেকে বিচ্ছিন্ন না। সুতরাং তারা নিজের স্বার্থটা যেমন দেখবে, পুরো সমষ্টির স্বার্থটা দেখবে। এই জায়গাটায় বিশেষ করে আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখলাম, তিতুমির কলেজ, হ্যাঁ, তাদের প্রতি অবশ্যই আমাদের সহানুভূতি আছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু রাস্তা আটকানো, ট্রেনে ঢিল মারা এবং আহত হওয়া, এমনি তো বিশ্ববিদ্যালয় কলেজের, হ্যাঁ, আমি বেসিক ডিফারেন্সটা কি সেটা তো হচ্ছে পরে আসি। আমরা যে প্রক্রিয়া বা যেটা, এটা কোনো ভালো খবর না। এবং এই সভা শুরু হওয়ার আগে আমরা অনলাইনের মাধ্যমে যেটা দেখছিলাম যে এখনো পর্যন্ত এর কোনো শুরু হওয়ার জায়গাটা দেখলাম না। কিন্তু কি তারা বলছে, যদি তথ্যটা কারেক্ট হয়ে থাকে, আগামীকালকের অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে, হ্যাঁ, বলছে যে এটা অব্যাহত থাকবে রাজপথে যতক্ষণ পর্যন্ত একটা কমিশন গঠন বা এই রকমের হচ্ছে না। আমি এইবার ওটার সাথে লিঙ্ক করি, আপনি যেটা বলছেন যে আচ্ছা, আমি ধরে নিলাম না যে এই আমি ধরে নিলাম 100% যৌক্তিক, কিন্তু মনে রাখতে হবে আমরা যে সরকারে আছি, আমরা কোন সরকারের কাছে করছি, কতদিনের সরকার, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তা সেই সরকার তো ইচ্ছা করলেও সব করে যেতে পারবেও না। কারণ এই যে 7টা কলেজকে একটা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসা হলো, এইটাও পর্যাপ্ত হোমওয়ার্ক করে করা হয়েছে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন আছে। কারণ এই অনেক কিছু কিন্তু হয় যে এই ধরনের একটা পিসমিল সলিউশন ভাবি, এইটা পুরো আমাদের শিক্ষা ব্যবস্থা তার বিষয়ের সাথে জড়িত, যেটা বিগত দিনের সরকার কিন্তু এই জায়গায় সে আলোচনা হয়তো এখন না, কিন্তু দেখা যাচ্ছে যেটা করেছে এটা খুব ভালো কাজটা করে নাই, সেটা তো আমাদের মনে রাখতে হবে। এটা বড় আলোচনা, আমি ওইদিকে গেলাম না। তা আমি শুধু এটুকু বলবো যে দেখেন, আজকে এইটা হচ্ছে কেন, ছাত্র বন্ধুরা হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু দূর থেকে আপনি একটা সিম্পল অবজারভেশন যদি আমরা করি, তাহলে দেখব যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে এমন কতকগুলো ঘটনা ঘটেছে, সেই হুটহাট করে সচিবালয়ে চলে যাওয়া, 18 তলায় ওঠা, এবং অধিকাংশ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তারা পরীক্ষা দিতে চেয়েছে কিন্তু বিনা পরীক্ষায় সব হয়ে গেল, ইভেন ফেল করারও সচিবালয়ে ঢুকে পড়েছে। তার মানে আমি বলছি যে এই ধরনের যে ধরনের আবদার করলেই দ্রুততার সাথে যেন একটা কিছু হয়ে যাচ্ছে, কিন্তু অন্ততপক্ষে অনেক কিছু করা উচিত না। শিক্ষার ব্যাপারে তো একেবারে অন্যায় অনুচিত, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ আমরা তো একটা ভুল পদক্ষেপ নিয়ে তাদের জীবনকে নষ্ট করে দিতে পারি না, এটি হচ্ছে মূল কথা। আর আপনি যেটা বলছিলেন, আমি ওই আলোচনায় ঢুকতে চাই না, যেটা বিশ্ববিদ্যালয়, কলেজ আর বিশ্ববিদ্যালয়, অবশ্য বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বড় বিষয়, খালি নামে দিলে হয় না, সেটি মানে ওইটার তো একটা পরিধি থাকতে হবে, সেরকম মান থাকতে হবে। এবং যদি বলেন হয়তো সেই আলোচনা আজকে না, কিন্তু আমি এইটুক খালি তুলে রাখি, নিশ্চয়ই দুদু ভাই এ ব্যাপারে আরও বলতে পারবেন, অভিজ্ঞতা সব মিলায়। আমাদের বিগত দিনে যেভাবে দেখবেন গড়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, আমি প্রাইভেট বলছি, মেডিকেল কলেজ,
আপনি ইঞ্জিনিয়ারিং সব বিভিন্ন জায়গায় হয়েছে। যদি মিডিয়া পারতো, আমি তো অনুরোধ করবো যে বিভিন্ন জায়গায় যদি এই প্রত্যেকটা জায়গার খোঁজ খবর নিতে পারতেন, দেখতেন যে ঘটনাগুলো কি। মানে যেটা আসলে যে লক্ষ্যে করা সেটা হচ্ছে না, বাণিজ্যটা প্রধান। এবং অনেক ক্ষেত্রে শিক্ষার নামে অনেকে হয়তো কাগজে কলমের নাম লেখাচ্ছে, কোনো শিক্ষিত হয়ে গড়ে উঠছে না, আমি ওই তালিকায় বলছি। তো যাই হোক, ওই আলোচনা আজকে না, কিন্তু আমি মনে করি এত সবের পরও সরকার অন্ততপক্ষে এটা নজর দিয়ে তারা বলুক যে শুধু এইটা না, একটা বিষয় না, ওভারঅল যে সংকটগুলো হয়েছে, তারা যে সংস্কারের করতে চায়, এটা তাদের দায়িত্ব। সংস্কার করতে হবে না, যতটুকু পারে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের মতামত দিয়ে কতগুলো মত তারা প্রকাশ করে যেতে পারে কিনা, সেরকম একটা জায়গায় যাক। আর আমি আমাদের এই ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারাই এটাই, তারা তাদের কোনো বিশেষ মত থাকলে তারা এইভাবেই কথাটা বলুক, কিন্তু কোনো একটা কিছুকে জিম্মি করে করার বোধহয় সময় এবং বাস্তবতা এখন না, এটা আমাদের মনে রাখা দরকার বলে মনে করি। আর আপনার এই যে 3 মাসের এক কথাই বলি, যে পুরো শুরুতে যে জায়গাটিতে আপনি যদি খেয়াল করেন দেখবেন, এইটা একটু কথাটা কেমন লাগবে তবুও বলি, যে শুরুতে আমরা এই সরকারকে বলছি, বুঝলাম যে আমরা অনেক সময় আমাদের একটু বলা হয় পলিটিশিয়ানরা আমরা নাকি অনেক সময় হিসাব নিকাশ করি না, আমরা হুটহাট করে করি, কত রকম কথা বলে না। ঠিক আছে, দলীয় সরকার গেলে না আমরা ছিলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা এখানে আছে, এনজিও এবং অন্যান্য, তারা তো একেবারে সুখ্যাতি সুখ হিসাবের লোক, তারা একটা কি প্রজেক্ট প্রোফাইল করিডোরের লোক। তার শুরুতে তারা এইগুলো একটা কি বলবো, যে রোড ম্যাপ কি 7 দিন 30 দিন 100 দিন এই পর্যন্ত কোনো কাজই তো দেখলাম না। তাহলে তারা যেটা ভালো পারেন, কেন এই কি বলবো দায়িত্ব নেওয়ার পরে করছেন না, বরঞ্চ নানা ধরনের অস্থিরতা তৈরির কাজ করছেন? সেটাই একটা বড় প্রশ্ন হিসেবে আপনার কাছে। জি, আবারও ফিরবো প্রিন্স ভাই। বিশেষ করে আমি দুদু ভাই এই জায়গাতে আসতে চাইছিলাম যে সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর কাছে লিখিত প্রস্তাব চেয়েছে, আপনারাও হয়তো আলাপ আলোচনা আছেন, রেসপন্ড করবেন, কিন্তু যেই কথাটি বারবার ঘুরে ফিরে আসছে, পথনকশা কেউ বলছে, কেউ রোড ম্যাপ বলছে, একটা বেঞ্চমার্ক দিয়ে দেওয়া, এটির বাস্তবতাটি কোথায়? এটি অনেক আলোচনা হচ্ছে, কিন্তু রেসপন্সটা আসছে না কেন? আজকে আমাদের মহাসচিব প্রেস ক্লাবের মৌলানা ভাসানী স্বর্ণসভায় একটা কথা বলেছেন, ডক্টর ইউনূস সাহেবের ভাষণ এবং ওই যে আল জাজিরার একটা সাক্ষাৎকারের কিছু প্রসঙ্গ সামনে এনে, যে রোডম্যাপটা ঘোষণা হলেই, মানে নির্বাচনের ঘোষণা হলেই অর্ধেক সংকট এমনি কেটে যাবে। আচ্ছা, উনি এই মন্তব্যটা করছেন। তো উনি একটা শীর্ষস্থানীয় পার্টির মহাসচিব। জি, আমরা মনে করি ব্যক্তিগতভাবে আপনি সংস্কারটা নদীর মতো বহমান, আজকের বিষয়টা আগামীকাল আবার একটা পরিবর্তনের প্রশ্ন দেখা দিচ্ছে, চ্যালেঞ্জটা একই রকম নাও থাকতে পারে। তো নানামুখী যে কথাগুলো এই সরকার বলেছে, আমরা কিন্তু সেটা সমর্থন দিয়েছি, সিপিও দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলও দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমর্থনটা আপনি সরকার কিভাবে ব্যবহার করবে। যেমন 90 গণঅভ্যুত্থানের পরে 30 দিনের মাথায় একটি নির্বাচনের ঘটনা এই দেশে আছে, সেই সরকারের সামরিক স্বৈরাচার এরশাদের সরকার, অনেক রক্তক্ষরণ, র্যাপিডলি এটা করতে পেরেছে না। তৎকালীন সকল রাজনৈতিক দল এরশাদ বাদে, তাদের কাছে তৎকালীন প্রধান বিচারপতি কিন্তু একটা দাবি করেই তিনি দায়িত্ব নিয়েছিলেন যে তিনি আবার শপথে ফিরে যাবেন। দেখেন, একজন মানুষ প্রেসিডেন্ট পদটা তিনি থাকতে চাচ্ছেন না নিজের থেকে, নির্বাচনটা করে চলে যাবেন। এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলেছিলেন। মানে আমি বুঝতে পেরেছি, মানে এখনকার যে সরকার, এটা তো আমাদেরই সরকার, মানে গণতন্ত্রপ্রিয় মানুষের সরকার, আন্দোলনকারীদের সরকার। তাহলে এই সরকার যখনই হয়তো ভালো উদ্দেশ্যেই তিনি একটা সময় নিতে চাচ্ছেন, কিন্তু সেই সময় নেওয়ার ব্যাপারটি যদি মানুষ মানে সহজভাবে নেয় ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি মনে হলো যে এটা বেশি সময় নিয়ে ফেলছেন বা সন্দেহ বিশ্বাস তৈরি হলো, তাহলে এই সরকারের জন্য শুধু না, কিন্তু অস্বস্তির না, প্রতিটি রাজনৈতিক দল তারা যারা সমর্থন দিয়েছে তাদের জন্য এটা অস্বস্তিকর। আমি 20 বছর বা 15 বছর মানুষ ন্যূনতম তার ভোটাধিকার, এটা গণতন্ত্রের একেবারে একটা প্রাথমিক ব্যাপার, সেইটুকু আমি দিতে পারি নাই। সেই জন্যই তো আন্দোলন, তাই না? ফ্যাসিবাদকে পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সমাজ রচনা, তো তার প্রাথমিক সেই ন্যূনতম ভোটাধিকারটাই আমি কিভাবে যেন আড়াল হয়ে যাচ্ছে, আড়াল করছে, আমি এই কথা বলছি না, কিভাবে যেন আড়াল হয়ে যাচ্ছে। সেই জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে
দলগতভাবে মনে হয় এমন কোনো পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত না বা গ্রহণ করা উচিত না যেটি দীর্ঘ একটা পথযাত্রার মধ্যে পারস্পরিক সমঝোতাটা সন্দেহ সৃষ্টি করে। এটা আমার কাছে মনে হয়েছে। এই সরকারের ব্যর্থতা জাতির ব্যর্থতা হিসাবে চিহ্নিত হবে, রাজনীতি দল শুধু না। তো সেই কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, পণ্ডিততুল্য মানুষ, তার যারা এসছে নানান সমালোচনা আছে, এনজিওর লোক অমুক তমুক, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমার শুধু এতটুকু সহজ কাজটা আমি সহজভাবে করব কিনা, আচ্ছা, এটা হলো কাজ। সেটাকে নির্বাচন হিসাবে দেখাচ্ছি আমি। তিনি সময় নেবেন, আমরা সময় দেবেন এমন না, কিন্তু আপনার যৌক্তিক সময়ের কথা বলেছেন। আমরা অলরেডি সবাই বলেছি যৌক্তিক সময়ের কথা, আমরা তো স্পেসিফিকভাবে বলেছি। তো এখন আমার কাছে মনে হয় 3 মাসের কাজ 6 মাস 9 মাস এমনকি 1.5 বছর কতটুকু সেটি। হ্যাঁ, এই জায়গাতে আমি একটা বিরতিতে যাওয়ার আগে প্রিন্স ভাই আপনার একটু কিছু মতামত নেই। সেটা হচ্ছে এই যে সংস্কার কমিশনগুলো কিছুটা কিন্তু বলেছে তারা ডিসেম্বর নাগাদ কিছু একটা ড্রাফট খসড়া দেবেন। আপনি একটু আগে বলেছিলেন যে এই ধরনের স্ট্র্যাটেজিক কাজ উপদেষ্টা পরিষদে অনেকেই তাদের পেশাগত জীবনে করছেন। তাহলে তারা যদি একটা এই যে এরকম টাইম ফ্রেম বলতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও সেরকম একটা টাইম ফ্রেম থাকাটা মানে বা কোথায় সমস্যাটা কোথায় আসলে? কারেক্ট, এইটাই তো আপনি খুব ভালো প্রশ্নই করেছেন। এবং সেটাই ওটা কিন্তু সরকারই একটা টাইম বেঁধে দিয়েছে, এবং সেইটা আমরা মনে করি যথেষ্ট। যদিও এখানে একটা সংকট থেকে যাচ্ছে, এই কথা বারবার বলতে হবে। সংকট থেকে যাচ্ছে মানে কি, আপনি সূচনায় বলেছিলেন দুভাইকেও যে তারা যেমন দু একটা সংস্কার কমিটি আমাদেরকেও চিঠি দিয়েছে যে আমাদের মতামত লিখিত থাকলে দেওয়া, কিন্তু এটা কারেক্ট মনে করি না, ইন্টারঅ্যাক্টিভ আমরা বলেছি। হ্যাঁ, কারেক্ট। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে এটা ছাড়া হয় না, কারণ আমাকে তো জানতে হবে, বুঝতে হবে, আলোচনা হবে, ডিবেট হবে, কথা। হ্যাঁ, কারেক্ট, সেটাই। কারণ আমি একটা মত দিতে পারি, কিন্তু মতটা চেঞ্জও করতে পারি, আমার যুক্তি তো অন্য কেউ করতে পারে, তাই না? ধরুন আমি একটা যুক্তি দিলাম, বিএনপি প্রথমে অন্য যুক্তি দিল, করতে পারে, লিখিত এটা একপাক্ষিক হয়। সুতরাং সেইটা আমাদের দ্বিমত করছি যে ওইটার থেকে আপনারা যদি এই 3 মাস, যদি আমি মনে করি, এখনও মনে করি, সরকার যদি বলে দেয় যে হাতে যে সময় আছে আপ টু ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে তোমরা আলোচনা করবো, হয়তো একটু ওভারটাইম কাজ করতে হবে, সেইটা করলে কিন্তু 3 মাসের মধ্যে রাজনৈতিক দলের মতামত সহ দিতে পারে। ওই মতামতের মধ্যে এইটুকু ঐক্যমত্য হয়েছে, হয় নাই, লিখিতর মধ্যে থাকবে। তাহলে দেখেন, তবুও যেটা করলো, তা কথা কিন্তু সেটাই আসছে যে আপনি যদি ওই কাজ পারেন, কথার কথা। আমি এবার একটু অন্য দিকে চলে যাই, এখন এই কথা একটু বাড়তি হচ্ছে কিনা জানি না। ধরেন যাকে বলা হয়েছে যে 30 তারিখে 31 তারিখে দেওয়া, কোনো একটা সংস্কার কমিশন যদি মনে করে যে আমি 31 তারিখ না, এটা আমি 20 তারিখের মধ্যেই সম্পন্ন করেছি, তাহলে 20-এ দিয়ে দেবে। আবার কেউ যদি মনে করে ভাই আমার আর একটু দেরি হয়েছে, আর 1 সপ্তাহ লাগে, তা আমরা কি কেউ এটা নিয়ে হইচই করবো? তাহলে আমাদের এই সরকারের কাছেও তো কথা তাই, যে অন্যতম কাজ প্রথম দিন বলেছেন, এইবারও এই 2টা ভাষণ নিয়ে সুযোগ থাকলে পরে আলোচনা করব, যে তারপরও তো বলেছেন নির্বাচনী ট্রেন যাত্রা। তাহলে আপনি এরকম একটা ভাই রোডম্যাপ দেন না, দেওয়ার পরে যদি বুঝতাম 7 দিন আগে হয়ে যাবে, রাজি আছি। আর যদি 7 দিন দেরি হয়, তখন আমরা আলোচনা, আমার তো মনে হয় কেউ গ্রহণ করতে অসুবিধে নেই। কারণ ওই যে দুদু ভাই যেটা বলছেন, এটা তো মানে আমরা তো এখনও মনে করি যে আমাদেরই তো সমর্থিত সরকার, আমরা তো সমর্থন প্রত্যাহার করিনি নানা জটিলতা সত্ত্বেও। এবং যে কথাটা দুদু ভাই বললেন, আমি ওইটাকে এটা বলে আকাশ ভারী করতে চাই না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে আপনি একটা সমাজের মানুষ যদি হতাশাগ্রস্ত হয়ে যায়, আপনি মনে রেখেন একটা খারাপ রেজিমের সময়, স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট রেজিমের সময় মানুষ কিন্তু একটা মেন্টাল ছিল যে এই সময় তো ঘটতে পারে, কিন্তু যখন আপনি একটা ডেমোক্রেটিক পরিবেশ, তখন যখন হচ্ছে না, মনে রেখেন মানুষের হতাশার পরিমাণ বাড়বে। সেইটা কিন্তু ওই দায়, অনেকে দায়িত্বে আছেন, রাজনীতি করেন না, দায় শেষে নেবেন না, ওইটা কিন্তু আমাদের পরবর্তীকালের কর্মী আমাদের ঘাড়ে চাপবে, যেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত না। এই কথাতে আমরা আবার ফিরে আসবো। দর্শক যারা আমাদের সাথে অনুষ্ঠানে আছেন, আশা করছি বাকি সময় আমাদের সাথে থাকবেন। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, শামসুজ্জামান দুদু এবং রুহিন হোসেন প্রিন্স। দুদু ভাই, আপনার কাছে একটু ফিরে আসি। আপনাদের দলের পক্ষ থেকে যে 31 দফা যেটা উপস্থাপন করা হয়েছিল, একটি অনেকে ওখানেও প্রচুর গাইডেন্স, উইশ লিস্ট বলেন বা ভবিষ্যতে কী হতে পারে এটি প্রকাশ করেছেন। আমরা প্রচুর টেলিভিশন টক শোতে আপনাদের সাথে কথা বলেছি, বসেছি, যেখান থেকে অনেক তথ্যপত্র আছে। তার মানে প্রচুর রিসোর্স কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কমিশনগুলোর জন্য, যেটা আমরা ব্রেকেও কথা বলেছি। এইগুলোকে কম্পাইল করে একটা নির্দিষ্ট টাইমে প্রেজেন্ট করা কি খুব বেশি দুরূহ কাজ কিনা বলে মনে হয়? না, একেবারেই না। আমি একটু ভেঙে বলি, এটা কিন্তু 3-4 বছর আগে আমাদের ভিতরে, মানে ভিতর থেকেই
2030 একটা প্রোগ্রাম আমরা ঘোষণা করেছিলাম আমাদের নেত্রী। হ্যাঁ, তো এই 2030-র 27 দফা ছিল। পরবর্তী সময়ে গত 2-2.5 বছর ধরে এমন কোনো রাজনৈতিক দল নেই যাদের সঙ্গে আলোচনা করে না। এটা এই 31 দফা কিন্তু আমরা বলছি, তার মানে এটা আমাদেরই প্রোগ্রাম না, এমন না, সমমনা দলও বলা আছে ওখানে। হ্যাঁ, সমমনা সকল দলের পরামর্শে 31-এ এসে এটা দাঁড়িয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা জাতীয় ঐক্যমতার একটা ব্যাপার আছে। আবার এই কথাও বলা হয়েছে আরও কিছু প্রয়োজন হলে সংযোজন বিয়োজন হতে পারে। আচ্ছা, 31 দফা কিন্তু ইনট্যাক্ট না, এটা আমাদের নেতা যেমন তারেক রহমানও বলেছে। আর এটা বিএনপি এটা কম্পাইল করছে সবার সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে, যে কারণে আমরা এটা বলছি 31 দফা নেওয়া যেতে পারে। এটা যদি সরকার নিতে পারে, এখনো যেটা আমাদের প্রিন্ট আছে, আমাদের বিভিন্ন মিডিয়াতেই গেছে, তো নিলে মানে এই কাজটা আমার কাছে মনে হয় আমরা 80-90 ভাগ করেই রাখছি। যেমন এটা যদি আমরা যাই, আমাদের একটা কর্মসূচি আছে যে বিএনপি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় গেলে বিএনপি কিন্তু একটা নতুন কনসেপ্ট যেমন তারেক রহমান দিয়েছে, এটা জাতীয় সরকার, অর্থাৎ যে হেরেছে তার দলের প্রার্থী নেই, সেও ওই সরকারে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, কিসের ভিত্তিতে? এই 31 দফার ভিত্তিতে। এই একটা ম্যানিফেস্টো উপস্থাপন আছে সামনে। ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু আমাদের একটা আশাবাদের কথা আছে। এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে একমাত্র হাসিনা এবং তার 14 দল বাদে সমগ্র জাতি, দেশবাসী একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এর থেকে যদি আমরা কেউ সরে যাই, আমার কাছে মনে হয় সেটা সবাই দায়ী হবে। এই সরকারের উচিত হচ্ছে সেই জিনিসটা মানে এই ধারণাটাকে ধারণ করা। এবং হয়েছে 90 দিন, ধরেন এ নিয়ে 3 মাস বলেন, যাই বলেন, এটা এমন কোনো দোষের বলে কেউ মনে করছে না, কিন্তু বসে থাকা যাবে না, চলমান রাখতে হবে। সেটি এমনকি আমার কাছে মনে হয় যদি সরকার রাজনীতি দলের কাছ থেকে যেভাবে মানে তারা সমর্থন পাচ্ছে, প্রতিটি টকশো আমার মনে হয় অধিকাংশ জন এই সরকারের পক্ষেই বলছে। আমি যদি আপনি গড়ে দেখেন, হ্যাঁ গড়ে দেখি, আর একটু আধটু যেটা সেটা তো পথ দেখানোর জন্য সমালোচনা আসতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে। প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা সমালোচনা করবেন, ধরিয়ে দেবেন আমাদের, কোন ভাষণে বলেছেন তো। হ্যাঁ, সেই জন্য আমার কাছে যেটা মনে হয় সরকারের মানে সবথেকে আমি এটা বলতে হয় নিষ্ক্রিয়তার কোনো ক্ষেত্রে একটা বড় ধরনের দিকে মোড় নিয়ে নিতে পারে। যেমন আমরা ছাত্র আন্দোলন করতো, আমরা ত্রুটিগুলো তো বলবো। এখনকার ছাত্র নেতারা তারা কিন্তু ছাত্র গৌরবোজ্জ্বল ঘটনা 3 মাস আগেই তারা ঘটিয়েছে, ইতিহাসের অংশ হয়েছে তারা। এখন এমন কোনো কাজ করা যাবে না যেটি গৌরবকে ম্লান করে। সেই জন্য আমার কথা হচ্ছে সরকারকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে, আর এই মেসেজগুলো তাদের ধারণ করতে হবে। এই জায়গাতে আপনার এই ছাত্র রাজনীতির কথাতে একটু যদি ফিরে আসি, বিশেষ করে একটা গণমাধ্যমের কথাবার্তা আমরা দেখতে পাই যে যারা নেতৃত্ব দিল তারা ছাত্র রাজনীতি থেকে মূল ধারার রাজনীতিতে আসবে কিনা। আপনার দলের অ্যাক্টিং চেয়ারপারসন ওয়েলকামও করেছেন এটিকে। হ্যাঁ, অবশ্যই আসবে। আমি ব্যক্তিগত মনে হয় যে তারা তাদের মতো করে ভাবনা নিয়ে তারা যদি আসতে পারে। আমরা তো একটা ছাত্র রাজনীতি থেকে আসা, সেটাই তো তারা যদি মনে করে অথবা অন্য কোনো দলের সঙ্গে তারা মনে করে সমবেত হবে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ওই কি বলে সমন্বয়ক বা কি সব নতুন টার্ম যেগুলো শব্দগুলো, হ্যাঁ, বিচ্ছিন্নতা তাদের গুরুত্ব আমার সেন্সে কমাবে, বরঞ্চ একটা সমন্বিত রূপ নিয়ে একটা রাজনৈতিক দল করতে পারে। ওইখান থেকে কানেক্টেড থাকা। এই জায়গাতে আবারও ফিরবো দুবাই। থ্যাংক ইউ প্রিন্স ভাই। এই যে রাজনীতিতে ডাইভার্সিটি, সেক্ষেত্রে কথাবার্তা প্রায়ই ওঠে, কিন্তু এটা কোনো ধরনের ক্ল্যারিটি কিন্তু এখনো আসেনি যে তারা কি সমন্বয়ক হিসেবে সামনে আগাবে, না মূল রাজনৈতিক দল ফর্ম করবে, অথবা বড় দলগুলোর সাথে কাজ করবে। না, আমার মনে হয় একেবারে কংক্রিট ফর্মে বলি যে আলোচনা দুদুভাই সহ যেটা আসছে, আমাদের এই ছাত্র বন্ধুরা আমরা যতটুকু দেখতে পাচ্ছি, নানা বিষয় থাকলেও তারা কিছু কিছু বিষয় তো তাদের একটা নির্দিষ্ট মত পোষণ করছে। কিন্তু আমরা তাদের সাথে যখন দেখা হয়েছে বলেছি, টেলিভিশনে বলেছি, তারা যদি মনে করে দেশের জন্য এই কাজগুলি করা দরকার, তাহলে তাকে নতুন দল করে করতে হবে, করুক, সবাই ওয়েলকাম করবো, এটা নিয়ে কেউ আমাদের কোনো বিষয় নেই। এর বাইরে যদি মনে করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে, তার মতাদর্শের লোক আছে, সেইখানে করবে। কিন্তু আমি এই কথাটা বলার ইচ্ছা করে আপনার প্রশ্নের সরাসরি উত্তরে এবার যে কথাটা বলবো, এটা প্রথমে ইচ্ছা করে বলি নাই।
আমরা প্রথমে একটা ভুল জায়গা বিবেচনা করতেছি। আসলে যে ছাত্র বন্ধুরা আন্দোলন করলেন এই পুরো স্বৈরাচারকে উচ্ছেদের জন্য, তো সেইখানে কি আমাদের দল সহ অন্যান্য সব দল আমাদের বন্ধুরা ছিল না, আমাদের ছাত্র বন্ধুরা ছিল না, বিভিন্ন তারা তো একা রোলে না। ছিল। এবং আমি জিনিসটা একটু বলি, কথাটা কেমন শোনাবে তারপরে বলি। দেখেন, এইবারের তো একটা স্বতঃস্ফূর্ত ছাত্র জনতা শ্রমজীবী মানুষ ছিল, আমি ওইটা বাদ দিলাম, খালি ছাত্র। আমার সাধারণ হিসাব হচ্ছে মোর দ্যান 95% ছাত্ররা কিন্তু ক্লাসে ফিরে গেছে এবং তারা এগুলোর মধ্যে কিন্তু নাই, বাস্তবে তাই। আর যার যার দলের, ধরেন আমার দল, বিএনপি, অন্যরা তারা তার জায়গায় চলে গেছে। তার মানে তারা কিছু বন্ধুরা আছে ভালো, আমরা তাদেরকে তো স্যালুট করি, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তারা যদি তাদের কোনো কিছু মনে করে যে এইটা এই উদ্দেশ্য, তারা এটাকে সফল করবে, কোনো অসুবিধা নেই, আলাদা দল করে করুক। কিন্তু যদি মনে করে, কারণ এইটা মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার এইটা কিন্তু কোনো দলীয় সরকার না, তাদেরও শুধু সরকার না, কারণ আমরা সবাই সবার সরকার। এটা বলি যে আমরা অনেক সময় যে বিজয় হয়ে কোনো দল গোষ্ঠী, নট দ্যাট, এটা জনগণের সরকার। সুতরাং তাদের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতাকে ব্যবহার করে কেউ যদি কোনো কিংস পার্টি চিন্তা করে তাহলে ভুল হবে, এবং এর অতীত অভিজ্ঞতা মোটেই কিন্তু ভালো না। কারণ তারা সেটা করুক, আমরা চাই। কিন্তু যে জিনিসটা আমি এই কথাটা আর একটু আবারও খালি মনে করাইতে চাই, কারণ এখানে বারবার আজকের আলোচনা, আমাদের পরস্পর আলোচনায় ঐক্যমত আমরা হচ্ছি যে তাদের কোনো ব্যর্থতা মানে হচ্ছে সেই ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। সুতরাং আমরা এটা ব্যর্থ চাই না। সুতরাং আমরা মনে করি যে প্রথমে এই সরকারকে আসলে হিসাব করা দরকার। ইচ্ছা অনেক ভালো থাকতে পারে, কিন্তু ইচ্ছা তো আপনি 2-4 দিনে সব করতে পারবেন না। আপনার একটা দেশ, বাস্তবতা, যে টিম করেছে তার সক্ষমতা, আর এই যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো সহ অন্য মানুষের অ্যাটিটিউডটা কি, চায়টা কি, আপনি আমাকে বলেন তো। যদি একটা চোখ বন্ধ করে এখানে আপনি একেবারে 2 সেকেন্ডের হিসাব করেন, বাংলাদেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, যেটা ঐক্যমত্যের কথা হচ্ছে, অধিকাংশ দলের বিবেচনা কি? আমার তো মনে হয় অধিকাংশ দল চোখ বন্ধ করে বলতে পারবে, ওই যে কথাটা বললেন ওনাদের মহাসচিবের কথা, খুবই কারেক্টলি আমি তো মনে করি যে যদি সরকার একটা নির্বাচনী রোডম্যাপ খালি দিয়ে দেয়, বহু সংকটের সমাধান হয়ে যাবে। এবং ওনার ওই কথার সাথে আমরা দ্বিমত করছি না। নির্বাচনী রোডম্যাপের ওই পথ চলার পথেই সংস্কারের কাজগুলো করব। আমরা তো বরঞ্চ, আমি আমাদের কথা বলতে পারি, বা আমরা আমার ধারণা দুদু ভাই একমত হব, আমরা তখন যে কাজগুলো তার জন্য করা দরকার দ্রুততার সাথে করব। আমি একটা উদাহরণ খালি দিয়েই শেষ করি। ধরে নেন উনি একটা রোডম্যাপ দিলেন, তাহলে অবশ্যই আমাদের তো একটা ভালো পুলিশ বাহিনী লাগবে নাকি? তাহলে সেই পুলিশের সংস্কারের জন্য তখন দেখবেন আমরা সব দল মিলেই কিন্তু উদ্যোগী হয়ে বলবো যে আপনি একটা রোডম্যাপ ইলেকশন, তার আগে দ্রুত এটা করতে হবে। ভেরি সিম্পল। এইরকম একটা সহজভাবে নিলে হয়, যদি অন্য কোনো নেগেটিভ উদ্দেশ্য না থাকে। সেটি এই যে একটু আগে আমরা আলাপ করছিলাম যে এটি 15-16 বছর একটা পুঞ্জীভূত ক্ষোভ, একটা মোমেন্টাম তৈরি করেছে। ডেফিনেটলি ছাত্ররাই এটা 1 মাসের মধ্যে এটাকে নেতৃত্বের সামনে নিয়ে আসছে। কিন্তু আমরা যেটা আলাপ করছি, আপনি কিছু আগে বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ দিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে ইন জেনারেল ডিজিটাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে সবাই গভর্নমেন্টের বিভিন্ন কিছুকে জাজ করতে চায়, যে পরিবেশ ভালো চলছে কিনা, ওইটা বলা উচিত কিনা, এটা কিনা। মানে মানুষেরও তো বিভিন্নমুখী চিন্তাগুলিকে কেন্দ্রীভূত করার জন্য নির্বাচনে আসা উচিত। আমি আপনার একটা অন্য প্রসঙ্গে দিয়ে এটার মীমাংসা করি, সেটা হচ্ছে পুলিশ বাহিনী, প্রশাসন, মানে সরকারের যে পিলারগুলো ছিল গণঅভ্যুত্থানের জন্য, কিন্তু এরা কিন্তু সরকারকে রক্ষা করতে পারে নাই। অর্থ, অস্ত্র অনেক কিছু দিয়েও পারে নাই। অর্থাৎ গণজাগরণ যখন তৈরি হয়, মানে এই যে সেন্টিমেন্টটা, ছাত্ররা নির্বিচারে, আপনি চিন্তা করেন একজন মারা যাচ্ছে, ওই যে একটা পুলিশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দেখাচ্ছে ভিডিওতে, একজনই মরছে আর কেউ নড়ে না। আপনি ঘটনাটা বুঝছেন? ভালো কাজের জন্যে আমাদের দেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক সবাই কিন্তু একজোট হয়ে যায়, যেটা 71-এর মুক্তিযুদ্ধ। ঠিক তেমনি 90-এর গণঅভ্যুত্থান, এখানে নির্বিশেষে সবাই কিন্তু, অর্থাৎ আমাদের এরকম পথের বাঁকে বাঁকে মানে অধিকার আদায়ের যে আন্দোলনগুলো সেগুলো আছে। সেটাই তো এখন সন্দেহ বিশ্বাস তৈরি হয়, এমন কাজ আমরা করব না। কেন করব না? এই সরকার নিয়েও আমরা বেশি কথা বলতে চাই না। হয়তো 1-2টা কথা তাদের সেটাই ভুল যদি মনে করি, 10টা বললে 1-2টো ভুল হতে পারে, আমরা সেটা সেই জায়গায় হয়তো তাকে বন্ধুসুলভ দৃষ্টিতে সমালোচনাও যদি থাকে, সেটা বন্ধুসুলভ দৃষ্টিতে। কারণ আগে বলে দিছে এই সরকার ফেল করা মানে আছে দেশবাসী ফেল করা, রাজনৈতিক দলগুলো ফেল করা, সেই জন্য ওটা করা যাবে না।
কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সরকারকে না, এই আন্দোলনকে টোটাল ব্যবস্থা যেটা অর্জন করছে সেটাকে বিতর্কিত করার জন্য একটা মহল গোষ্ঠী একেবারে নাই। এটা কিন্তু মাথার থেকে যদি আমরা ফেলে দিই তাহলে বিপদ হতে পারে। সেই জন্যে সরকারকেও সচেতন থাকতে হবে, রাজনৈতিক দলকেও সচেতন থাকতে হবে, আর মূল লক্ষ্যটা অর্থাৎ একটা নির্বাচিত সরকার, সেটার জন্য আপনি যতটা সংস্কার করার, কেউ কিন্তু বলছে না যে করা যাবে না, সংস্কার নির্বাচন দুটো পাশে চললো। এই যে এখনো প্রিন্স সাহেব যেটা উল্লেখ করলো যে বিএনপি মহাসচিব যেটা বলছে এটা আলাদা কিছু না, কিন্তু এটা সব রাজনৈতিক দলের অনুভূতিটা কিন্তু এখানে আসছে। সেটা হচ্ছে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাকে সরকারকে সবাইকে তৎপর থাকতে হবে। তাহলে এই যে দফায় দফায় ডায়ালগগুলো হচ্ছে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলের, সেখানে আপনারা কি এই জিনিসগুলোকে হাইলাইট করতে পারছেন? শুধু হাইলাইট না, আমার ধারণা বিএনপির পক্ষ থেকে যেমন বলা হয়েছে অন্যদের পক্ষ থেকে এই যে লিখিত কথাটা আমার খুব ভালো লাগলো প্রিন্সে। আচ্ছা, যে এটা মুখামুখি ব্যাপার ছিল, ছোট্ট একটা দেশ, ডাকলেই তো আমার রাজনৈতিক দলগুলো রেডি তো যাচ্ছেন, সবসময় যাচ্ছে, আর সবসময় আনুষ্ঠানিক বৈঠক হতে হবে এমনও কোনো কথা নাই। আমার যদি মনে হয় সরকার বিএনপির সঙ্গে একটু কথা বলে নেবে, সিপিবির সঙ্গে একটু কথা বলে নেবে, সবার সাথে সবসময় বলতে হবে এমনও না, আমার ইসলামী দলগুলোর সঙ্গে একটু রেডি করতে হবে, কথা বলবে। কেউ কারো কিন্তু প্রতিদ্বন্দ্বী মনে করছে না সরকারকে সহযোগিতা মানসিকতা থেকে। হ্যাঁ, সেই জন্য সরকার এই জিনিসটা মাথায় নিয়ে যেতে এগোয়, কাজটা খুব সহজ হবে। জি, তবে রাজনৈতিক দলগুলো যেহেতু ভবিষ্যতে নির্বাচিত হয়ে কেউ না কেউ আসবে, তারাই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে, এই ধারণা থেকেই তাদেরকে। হ্যাঁ, এবং এটা আপনি একটা লিখিত রাখেন না কেন, এই সরকারের বাইরে যে পরবর্তী সরকার, সেখানে সব সংস্কার শেষ হয়ে যাবে, এটা না যদি এন্ডোর্স না করে, এন্ডোর্স না, পরবর্তীতে একটা সরকারের জন্য এটা। আমার বিরতির আগে প্রিন্স ভাই একটু সাপ্লিমেন্ট করবেন, ফিরে এসে আবার বলবো, আপনি এখন একটু বলতে পারেন। না, আমি একটা খালি বলি এখানে, ওই যে আপনি যে শব্দটা বললেন ওইটা বোধহয় কারেক্ট না, ওইটা হলে খুশি আমরা হইতাম। ওই যে দফায় দফায় কথা হচ্ছে, সংলাপ যে হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে না অ্যাকচুয়ালি। আমি ইনসাফিশিয়েন্ট টাইম কথাটা আমি বলছি না, ইনসাফিশিয়েন্ট টাইম কি, টাইম একটা যদি ছোট ইস্যু থাকে ওটা হচ্ছে এক একটা ঘটনাতে আলাপ হচ্ছে। আচ্ছা, এই ঘটনা আলাপ কিন্তু সংলাপ, রাইট, ঘটনার বিষয়ে নিয়ে কথা হচ্ছে। কিন্তু ওনারা প্রথম দিন বলছিলেন, যেমন এই কথাটা আমি বারবার বলছি, এটা অভিযুক্ত করার জন্য, বোঝার জন্য, আগস্টে আমরাও যখন 12 তারিখে গেলাম তখন কিন্তু বললো 1 সেপ্টেম্বর থেকে বিভিন্ন দলগুলোর সাথে তারা সংলাপ করবেন। তো সেইটা তো করলে বহু কিছু হতো। কেন, খুবই একটা সিম্পল, ধরে নেন তারা যদি এখন একটা দেয়, আমি এখানে বলি, যদি বলে যে আচ্ছা এই দলগুলো বলেন যে আগামী এই মুহূর্তে আমরা জরুরি কাজ কি কি আমাদের এই প্রথমে এসে বলতেন, তা ধরেন এক এক দল দিলাম, দেওয়ার পরে ওনারা যদি একটা হিসাব করে দেখতে যাচ্ছে এই কমন পড়ে গেল এই 8টা জরুরি কাজ, যার দিল, তো ওনারা সেই কাজটাই তো বুঝবে, সেই কাজটা দিয়ে শুরু করলে কোনো জটিলতা থাকতো না। বরঞ্চ ওনারা জোর দিয়ে বলতো আপনারা এটা বলছেন, সহযোগিতামূলক কাজ করুন, আমরা সহযোগিতার কাজটা করতে পারতাম, সেটা বরঞ্চ ঠিকমতো করতে পারছি না। আজকের অনুষ্ঠানের আরেকটি সর্বশেষ বিরতি নিয়ে আমরা আবার ফিরছি, দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানের সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আমরা যতটুকু আলাপ আলোচনা করলাম দুদু ভাই, আমরা এক ধরনের র্যাপ আপের আলোচনা এই সময়কালে আপনাদের দুজনের কাছ থেকে 5 মিনিট শুনবো, একটু কম বেশি। একটা শব্দ যেটা প্রিন্স ভাই একটু আগে বললেন, বা আমরাও সবসময় দেখি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে স্টক টেকিংগুলো তারা নিয়ে প্রায়োরিটি লিস্ট করতে পারত। ধরা যাক পথনকশা বা রোডম্যাপ শুনলে অনেক বড় টার্ম শোনা যায়, কিন্তু ডায়ালগ থেকেই তো বেরিয়ে আসতে পারে কোনগুলি প্রায়োরিটি কাজ। তো এই ধরনের খোলামেলা আলোচনা বা ডায়ালগ করতে যতটুকু টাইম গেছে, এখনও কি করা সম্ভব কিনা, সুযোগ আছে কিনা? হ্যাঁ, না করার, আমি হয়তো কিছু সময় লস করছি ধরে নিলাম, তো সময় তো সামনে আছে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এমন একটা টাইম ফ্রেম বেঁধে দেয় নাই যে এর মধ্যেই শেষ করতে হবে। আমরা যৌক্তিক শব্দ এইভাবেই ব্যবহার করছি, যত কম সময়ের মধ্যে একটা ভালো কাজ করা যায়। কারণ আমাদের এই উদ্যোগকে, এই আন্দোলনকে, এই গণঅভ্যুত্থানকে অপশক্তিরা তো সহজভাবে নেয় নাই। সেটাই। তো
তো আমরা এটা সজাগ, সকল রাজনৈতিক দল সজাগ, এবং যে যারা ক্ষমতায় এখন অধিষ্ঠিত হয়েছেন দায়িত্বপ্রাপ্ত হয়ে, তারা রাজনীতির মানুষ না হলেও রাজনীতিবিদরা তো তার সঙ্গে আছে। মানে প্রশ্নটা হচ্ছে যে তাদের যে শূন্যস্থান আমরা তো পূরণ করে দিচ্ছি। রাজনৈতিক বিষয়টা তো আমরাই, মানুষের যে সমর্থন, জনতার যে সমর্থন রাজনৈতিক দলের মধ্য দিয়ে তারা পেয়ে যাচ্ছে, হ্যাঁ পেয়ে যাচ্ছে। এবং তারা যদি প্রতিটা মুহূর্ত ব্যবহার করে, তাহলে আমার ধারণা যে গ্যাপগুলো আছে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে সেটা তো আমরা পূরণ করে দিতে পারি। ইভেন ঘটনার স্বার্থে বলি, আগে যেমন সরকারি দল আওয়ামী লীগের বড় বিভিন্ন নেতারা টেলিভিশনে বারবারই বলতেন যে ক্ষমতার পরিবর্তন হলে কয়েক লাখ লোক নিরুদ্দেশ হবে, মারা যাবে, সেরকম পরিস্থিতি বাংলাদেশে হয়নি। ওই ভ্যাকুয়ামটাও কিন্তু ওইভাবে হয়নি না। এই যে হ্যাঁ, এই যে আমাদের একসময়ের সাবেক নেতা রাশেদ খান মেনন, উনিও কিন্তু বলেছেন, শুধু আওয়ামী লীগ বলেনি কেন, যে লক্ষ লক্ষ মানুষ, কেউ কেউ 20 লক্ষ উল্লেখ করে বলেছেন। তো বরঞ্চ ছাত্র আন্দোলনের সপক্ষে যারা ভূমিকা পালন করেছে তারা একটা গণহত্যার মুখোমুখি হয়েছে। কিন্তু এই সরকারের পক্ষে যারা ছিল তারা পালাতে গিয়ে কেউ কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাও সংখ্যা খুব বেশি হলে আমার মনে হয় 5-7 জনের বেশি হবে না, হাজারও না, শতও না, লক্ষ লক্ষ তো পরের ব্যাপার। আমার দেশের মানুষ একটা যাই বলেন, এরা মানবিক, এরা বীরের জাতি, এরা মুক্তিযুদ্ধের জাতি। এদেরকে বরঞ্চ গণ আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার জন্যে এই ধরনের মানে টার্ম বা শব্দ বা কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে। সেই জন্যে সামনের দিনগুলোতেও হ্যাঁ, যেমন আমরা পরিমাটির দেশ, নরম, ঠিক তেমনি কিন্তু শক্ত হয়ে গেলে খুব কঠিন। সামনের সময়গুলোতেও এই সরকার আমার কাছে মনে হয়েছে যথোপযুক্ত পদক্ষেপ নিলে ভাবনার কোনো কারণ নেই কাজ করতে অসুবিধা হবে, কারণ রাজনৈতিক শক্তি তার সঙ্গে আছে। ইন জেনারেল সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছে, সবাই গণতান্ত্রিক শক্তি তার মতো করে তারা চলে। কিন্তু জাতীয় প্রশ্নে তারা একমত, একেবারে একসঙ্গে একটি ভালো নির্বাচন করার জন্য, ভালো সরকার গঠনের জন্য তারা মানুষের ভোটাধিকার প্রত্যাশা করছে। সেই জন্য আমার কাছে মনে হয় না কোনো টেনশন করার কিছু আছে। এই রাজনৈতিক যে ভ্যাকুয়ামের কথা, যেটি প্রিন্স ভাই প্রসঙ্গে আপনার কোনো অবজারভেশন আছে কি, যে এই সময়কালে ভ্যাকুয়াম তৈরি হয়েছে কি হয়নি? মানে রাজনৈতিক এখন যে সরকারকে সাপোর্ট যারা করছে, আচ্ছা আমি কথাটাকে এইভাবে বলি যে যেটা দাদু ভাই বললেন খুবই কারেক্টলি, যে আমরা তো সবাই সমর্থন দিয়েছি, কিন্তু মনে রেখেন সমর্থন এক জিনিস, আবার ধরেন সবাই মিলে যদি একটা সরকার গঠন করতাম তাহলে দায়বোধ অন্যরকম থাকে, সেটা কিন্তু ঘটে নাই। সরকার যদি সেইটা মনে করে তাহলে ভুল করবে। তাহলে সমর্থনটা এই অর্থে যে ঠিক আছে তুমি ভালো কাজ করো, কিন্তু জাতীয় সরকার তো এটি না, মোটেই না। কেন, আমার যেমন ধরুন আমি কয়দিন আগে একেবারে গ্রাম এবং উপজেলা থেকে আসলাম, একেবারে আমি বলেছি আপনাকে বলি, মানুষ বরঞ্চ বলছে আপনাদের আর একটু জোরে এই সরকারের সমালোচনা করা উচিত, কারণ জিনিসপত্রের দাম খারাপ, অমুক খারাপ তমুক খারাপ। দুদু ভাই এলাকায় গেলে আমার ধারণা ওই কথাই শুনতে হবে, সাধারণ মানুষ তো বলছে। আচ্ছা তাহলে আমি যে তারপরে আমরা আমাদের সামগ্রিক বিবেচনার একটা বিবেচনা উনি বলেছেন, কারণ আমরা মনে করি যে পতিত শক্তি, অপশক্তি, দেশি বিদেশি তারা আছে, তারা যদি কোনো একটা ঘটাতে পারে তাহলে আমি বলছি এই ফার্স্ট উপলব্ধিটা সরকারকে নিতে হবে। এটা এই মুহূর্তের জরুরি কাজ, প্রথম উপলব্ধি করা। উপলব্ধি না করলে করার কিছু নেই, না করে যদি সে এইরকম কাজ করতে থাকে, আজকে যেভাবে কথা বলছি হয়তো আগামীতে কিন্তু আমরা এইভাবে কথা বলবো, পলিটিক্যাল পার্টি চেঞ্জ হতে সম্ভব না। আমরা তো জনগণকে নিয়ে রাজনীতি করে বলতে হবে। তাহলে আমি এই মুহূর্তে তাকে 2-3টা কাজ ছোট করে বলি। একটা হচ্ছে যেটা আজকে হয়তো এই জায়গায় আমরা আলোচনা সময়ের দিকে তাকায় করলাম না বা করতে পারলাম না, গতকাল আমাদের প্রধান উপদেষ্টার ভাষণ এবং জলবায়ু পরিবর্তন সম্মেলনে আল জাজিরার ভাষণ, এটা কিন্তু কতকগুলো এই সরকারের নেক্সট কর্মকাণ্ড নির্বাচন সম্পর্কে না, যে দিক নির্দেশনা বলে যেটা দিছে সেটা কিন্তু আমাদের সাথে সাংঘর্ষিক হয়ে আছে, সেটা নতুন একটা শঙ্কার জন্ম দিয়েছে। এগুলো নিয়ে তো পলিটিক্যাল পার্টি কথা বলতে পারে, অফকোর্স। আমি এই জন্য বলছি এই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিক্রিয়া আশা করি আজকের মধ্যে ওনারা দেখেছেন, সে অনুযায়ী ওনাদের পরিষ্কার করা জরুরি কাজ। সেটা যদি না করে তাহলে আপনি একটা প্রতিবন্ধকতা রেখে কিন্তু আগাতে পারবেন না, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ জনগণ দেখতে চাই। 3 নম্বর, এই কথাটা আমি একটু অন্যভাবে বলি, ধরেন এর আগে যে রেজিমটা ছিল এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী রেজিম,
তারা আমাদেরকে, আপনি খেয়াল করছেন, ভোট গণতন্ত্র যখন বলতাম তো আমাদের কি মূলা ঝুলাইতো মনে আছে আপনার? জি। উন্নয়নের মূলা ঝুলাইতো না? রাইট। তা মনে রাখা দরকার। আমরা যদি খালি কেউ যদি জনগণ যদি মনে করে মধ্যম এরাও দেশ সংস্কারের বা অন্য স্ট্যান্ডার্ডে চলে গেছি আমরা, উন্নয়নের মানে মূলা ঝুলাইতো। এখন আমার দেশের জনগণ যদি একবার মনে করে যে এই সরকার একটা সংস্কারের মূলা ঝুলায়, সে কালক্ষেপণ করছে, উদ্দেশ্য অন্য কিছু আছে, তাহলে কিন্তু বড় সংকটে পড়বো। শেষ কথা আর একটা বলি, এই সরকারকে যে কাজগুলো বলছি, এই সরকারের আমরা অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এইখানে আছে আগের যে দলীয় বিলিভ সেটা পরিত্যাগ করে, কিন্তু মাঝে মধ্যে দেখি তারাও অনেকগুলো কথা বলছেন তাদের বিশেষ দলীয় বক্তব্য। কালার চেঞ্জ করেছে, হয়তো মতাদর্শ ভিতরে রয়ে গেছে। না, মতাদর্শ থাকতেই পারে, কিন্তু আপনি তো অফিসিয়ালি বলতে পারেন না, আপনি অ্যাঙ্কর, আপনার মতাদর্শ আপনি যদি ধরেন এই টকশোর আমাদের মতো আলোচনা করেন, ওই চেয়ার ছেড়ে এসে এখানে বসে করতে হবে। তা আমাদের পরিষ্কার কথা, এইটা বলে যদি সংকট সৃষ্টি করে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপরে পড়ে, আলটিমেটলি আমাদের উপরে পড়ে। তা আমরা অনুরোধ করব, এইরকম কোনো মতাদর্শ সম্পন্ন থাকলে তিনি ওইখান থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলের হয়ে তার কথা বলুন, এবং জনগণের কাছে জনগণ ডিসিশন নেবে। সুতরাং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যেতে পারে সবচেয়ে বড় কথা। বারবার বলি, উনিও বলেন, আজকে হয়তো সময় হয়নি বলছেন না, মানুষ ভোট দিতে পারেনি গত 12 বছর ধরে। নতুন ভোটাররা ভোট কি জিনিস জানে না, আর পুরনো ভোটাররা ভোট ভুলে গেছে, তারা কিন্তু উন্মুখ হয়ে আছে ভোট দেবে। এটি সেই কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে, এটি যে কোনো বিকল্প নাই। এটি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি দুদু ভাই, আমরা গত বিভিন্ন আলোচনা এখানে আলাপ হয়েছে, সাধারণ জনগণ ভোট সংস্কার এই টার্মগুলো নিয়ে যত ভাবে তার চেয়ে বেশি ভাবে দ্রব্যমূল্য, দাম বৃদ্ধি, আগে সিন্ডিকেট ছিল এখন আছে কিনা, না থাকলে দাম কমছে না কেন। তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো আলটিমেটলি তো স্পোক্স পার্সন আপনারা জনগণের, তাদের কথাগুলো কিভাবে রেসপন্ড করবেন আগামীতে? না, অবশ্যই আমরা এই জন্যই তো বলেছি যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ যেন মানে পরিচালিত হয়। কেন বলছি, 3 মাস হয়ে গেল, এখনো ওই সিন্ডিকেটটা কিন্তু ভাঙা সম্ভব হয় নাই। সিন্ডিকেটটা পূর্বতন সরকারের ধারাবাহিক একটা রূপ, কিন্তু এখনো পর্যন্ত যখন আমরা ভাঙতে পারিনি, তার উত্তাপ কিন্তু এই দেশের সাধারণ জনগণের গায়ে লাগছে। যখন সে বাজারে যাচ্ছে, কখনো কখনো মন্তব্য করে বসছে, তাহলে কি পরিবর্তন হলো? সেটাই, এটা তো আমরা শোনার জন্য তৈরি না। এটা আমরা রাজনীতি যারা করি, ভাই আমি তো সরকার বলেন আর রাজনীতি যাই বলেন, আমি তো মানুষের জন্য এসে রাজনীতি করি। মানুষের রেখে এসে তো আমরা যেমন 20 বছর ধরে লড়াই করছি, কাদের জন্য লড়াই করছি? গণতন্ত্র মানে তো সাধারণ মানুষ। সেই মানুষ খারাপ থাকবে আর এটা রাজনৈতিক দলগুলো একার কিছুই বলবে না, চুপ করে, এটা ভাবা ঠিক হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এমনিতেই মানুষ নির্বাচন বিমুখ ছিল, এখন যেহেতু নির্বাচনমুখী, কিন্তু সেই নির্বাচনের দিকে যেতে গেলে তাদের জীবনযাত্রার মান নিয়েও নিশ্চয়ই কথা বলতে হবে, শুধু নির্বাচন নিয়ে কথা বলবে। যেমন সে স্পষ্ট করে বলেছে গ্রামের অঞ্চলে গিয়ে, না গ্রাম অঞ্চলের থেকেও যে নির্বাচন তারা ভোটে দিতে পারেনি, তারা কেন ভোট দিবে? তারা পছন্দের একটা মানুষকে তারা নির্বাচিত করতে চাবে। কেন নির্বাচিত করতে হবে? তার কাছে দায়বদ্ধতার জন্য, সে যেন তাদের এই যে জীবনযাপনের কষ্ট, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওই যে গুন্ডা বদমাইশের হাত থেকে বাঁচা, এই জন্যই সে একটা প্রতিনিধি চাবে যে তাদেরকে যেন সে পাশে পায়। তো সেই জন্যই তো নির্বাচন। তো ওই নির্বাচনটা আর এই যে বিপজ্জনক দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, আইন শৃঙ্খলা একই সমান তালেই চলতে থাকবে। তো সেই জন্য একই সঙ্গে চলতে থাকবে, সেই জন্য এটাও গুরুত্বপূর্ণ, ওটাও গুরুত্বপূর্ণ। যদি আমরা একেবারে শেষের দিকে কিছু আগামী দিনের কিছু প্রায়োরিটি, বাস্তবতা এবং চ্যালেঞ্জ যেটা আপনি মনে করছেন যে এখন যতটুকু গেছে খুব ইমিডিয়েটলি ভাবা দরকার, সেগুলো একটু যদি চিহ্নিত করেন। প্রথম কথা হচ্ছে বাজার আপনাকে মাথায় নিতে হবে, জননিরাপত্তার বিষয়টি আপনাকে মাথায় নিতে হবে, বেকার সমস্যাটাকে মাথায় নিতে হবে। এটা সমাধানের জন্য একটি ভালো নির্বাচনের দিকে এগোতে হবে। যদি তা না পারি, তাহলে পরে এই যে আমার সরকার বিতর্কিত হয়ে যাবে। আর এই বিতর্কিত হলে পরে অপশক্তিগুলো তারা তৎপর হলে পরে আমাদের এই যে রক্তদান, এই যে মানুষের মানে ভাবনা চিন্তা, আশাবাদ, এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। যে সুযোগ, যে স্বপ্ন আমরা পেয়েছি, সেই সুযোগ এবং স্বপ্ন যেন আমরা হাতছাড়া করতে না দিই। এটাই আমার শুধু একটা জিনিস সাপ্লিমেন্ট করে ফিরে আসছি প্রিন্স ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আলোচনায় দেখা গেছে যে আগের গভর্নমেন্টের অনেক রাজনীতিবিদ যারা ব্যবসায়ীও ছিলেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে তাদের প্রতিষ্ঠানে
শত হাজার লক্ষ কর্মচারী যারা কাজ করছে তারাও ভুক্তভোগী, একটা আনএমপ্লয়মেন্টের বড় চ্যালেঞ্জ। এটিকে মিটিগেট কিভাবে করবে সরকার? এটা সরকারকে ভাবতে হবে, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। Right. এই প্রতিষ্ঠানগুলো যেন সচল থাকে। ফ্রিজ করাটাই সব না, এটা সমাধান না। না না না, আমি ওখানে প্রশাসক নিয়ে করতে পারি, আমি ওখানে কার্যকর নেতৃত্ব, মানে রাজনৈতিক কথা বলছি না, ওর ভিতর থেকে কিভাবে পরিচালনা করব, সেই টিমটা কিভাবে হবে, এটা করলেই ওই শ্রমিকগুলো, এখন ফ্রিজ করে দিলাম তাহলে বেতন পাবে কি করে, সেটাই। এই প্রতিষ্ঠান চলবে কি করে, এগুলো মাথায় নিতে হবে। ফ্রিজ করাটা মীমাংসা না, সব কিছু বন্ধ করে দেওয়া মীমাংসা না। সেই জন্যই সরকারের সঙ্গে সঙ্গে এ ব্যাপারে রাজনীতির দলও আমার মনে হয় যে এই সরকারের নিশ্চয় পরামর্শ দিবে। আমরা সব কিছু নিষিদ্ধ করা, পক্ষপাতী না, সব কিছু বন্ধ করে দেওয়া, এটা বোধহয় যথাযথ পথ না, মানে পদক্ষেপ হবে না। এই প্রসঙ্গে ফিরি বেশ কিছু এই টার্ম প্রিন্স ভাই আমরা প্রায়ই দেখছি যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, তারপরে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, কিন্তু আদতে দেখা যায় যে যাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো সে দেশে নেই, আবার যার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সে আগেই নিয়ে তুলে গেছে। ফেলেছে। এগুলোর আসলে টার্মগুলোর সিগনিফিকেন্স কি? না, আমার মনে হয় এটা হচ্ছে কি হয়তো ওই আমলাতান্ত্রিক অফিসিয়াল টার্ম, কিন্তু আমি ওইটা নিয়ে তর্ক করার পক্ষে না, দরকার নেই তর্ক। কারণ এটা তো হয়েছে কি আসলে প্রশাসন আগে রয়ে গেছে, একটু মনে রাখেন আমাদের মতো দেশগুলোতে ব্যক্তিগত সম্পর্ক, নানামুখী ঘটনা, নানা কাজ কারবার, ভুল, ঘুষ, দুর্নীতি, অতীতের সম্পর্কের কারণে এগুলো ঘটে। কিন্তু জরুরি যেটা উনি যেটা বলেছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যে আমরা তো সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে ব্যাহত না হয় তার জন্য যা যা করার করতে হবে। এই ক্ষেত্রে হুটহাট করে অন্য কিছু সমাধান না, সেইটা করা খুব জরুরি দরকার বলে মনে করি। আমি এই সুবাদে আমি এক্সট্রা দুইটা পয়েন্ট আমি একটা অনুমতি নিয়ে বলি, যেমন ব্যাংকগুলোকে যেমন প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আপনি যখন প্রশাসক বসিয়ে দিচ্ছেন, কিভাবে এমপ্লয়মেন্টগুলো কিভাবে এনশিওর হবে তাহলে? না, ওই সেটা বললাম তো, সেটা দেখতে হবে এক এক প্রতিষ্ঠানে এক একটা বিষয় আছে। Nature, হ্যাঁ। আপনি প্রশাসক যদি সাধারণভাবে বলি, ধরেন প্রশাসক কি আগের যে প্রশাসন ছিল আপনি যে কোনো কারণে তাকে রিমুভ করলেন বা চালাইতে পারছে না বলে দিলেন, তাহলে অন্য জায়গাগুলো তো বন্ধ করার দরকার নেই। নর্মাল থাকলে তাকে যেভাবে দিয়ে করতেন সেটাই। আমি দুইটা একটু প্রশ্ন বিশেষভাবে বলি। এই সময়কালে আমরা অনেক সময় হয়তো একটু অত খেয়াল করতে পারিনি, আমার কাছে মনে হয়। যেমন দেখবেন আপনি আমাদের ডিম সহ অনেক উৎপাদন কমে গেছে, আপনি খেয়াল করেন, যার জন্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে, বন্যার কারণে এইসব ছিল। সুতরাং আমাদের নিজস্ব উৎপাদন যাতে অব্যাহত থাকে, আমাদের ছোটোখাটো শিল্প কলকারখানা যাতে তার কাজ অব্যাহত রাখতে পারে, সেজন্য একটা বিশেষ ভূমিকা রাখা দরকার। দ্বিতীয় বক্তব্য, গতকাল বক্তব্যের এটা একটা জাস্ট যাই হোক, আমি অন্য ব্যাখ্যায় গেলাম না, দেখবেন যে এই যে আহতদের, নিহতদের যে তাদের জন্য কি বলে যে তাদের যে পুনর্বাসন কর্মসূচির জন্য আমরা দেখলাম ওয়ার্ল্ড ব্যাংকের কাছে নাকি টাকা চাওয়া হয়েছে। এটা তো কাঙ্ক্ষিত আমাদের না। আমরা দেখলাম উন্নয়নের কর্মকাণ্ড ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কথা বলা হচ্ছে। কেন? মনে রাখতে হবে যে এই ধরনের তারাদের যে আমাদেরকে ঋণ বা যেটা দেবে ওটা কিন্তু শর্তযুক্ত, সেটা দেশের জন্য ভালো খবর না। এই জায়গায় নিজের জায়গায় দাঁড়ায় কিভাবে করা যায় সেটা অন্তর্বর্তী করতে হবে, প্রয়োজনে পরামর্শ নিয়েও কাজটা করতে হবে বলে আমি মনে করি। আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য দুজনকে ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে ছিলেন দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো আলোচনা আবারও আপনাদেরকে স্বাগত জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।